আজকে আমি আপনাদের জন্য একটি অসাধারণ ক্রাইম ড্রামা মুভির এক্সপ্লেনেশন নিয়ে চলে এসেছি। তাহলে চলুন মুভিটি দেখে আসা যাক। গল্পটা শুরু হয় এক ব্যস্ত শহরের আকাশে অবাধে উড়ে চলা একটা ঘুড়ি দিয়ে। বাতাস যেদিকে নেয় ঘুড়িটা সেদিকেই ভেসে চলে যায়। এই শহরেই বাস করে সোয়ান নামে ৮ বছরের এক উজ্জ্বল আর কৌতূহলী মেয়ে। বয়সে ছোট হলেও সোয়ান খুব বুদ্ধিমান। প্রতিদিন সে তার সবচেয়ে ভালো বন্ধু ইয়াংসুকের সঙ্গে স্কুলে যায়। একদিন সকালে সোয়ান তার মাকে বলে, আমার চুলটা বেঁধে দাও, স্কুলে যেতে হবে। কিন্তু তার মা তখন ঘরের কাজ আর নিজের অফিসের কাজে এতটাই ব্যস্ত যে সোয়ানকে সাহায্য করার সময় পান না। তখন সোয়ানের বাবা বিষয়টা লক্ষ্য করেন এবং মেয়ের চুল বেঁধে দেওয়ার দায়িত্ব নেন। সোয়ান যখন স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হয় তখন বাইরে হঠাৎ করে বৃষ্টি নামে। তার মা তাকে জিজ্ঞাসা করেন, তোরে স্কুলে নামিয়ে দেব? কিন্তু সোয়ান জানে মা কতটা ব্যস্ত, তাই সে মাকে কষ্ট না দিয়ে বলে, না মা, আমি দৌড়ে ৩ মিনিটেই পৌঁছে যাব। মা তখন বলে দেন, প্রধান রাস্তা ধরে যাস, ওটাই নিরাপদ। সোয়ান স্কুলের উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু সে দেখে তার বন্ধুরা ইতিমধ্যে পৌঁছে গেছে। সে একা হেঁটে স্কুলের দিকে যেতে থাকে। তখন দূর থেকে এক লোক সোয়ানকে লক্ষ্য করে দেখতে থাকে। পরের দৃশ্যে দেখা যায় গল্পের শুরুতে যেই ঘুড়িটা আকাশে উড়ছিল সেটা এখন ভিজে রাস্তায় পড়ে আছে। সেই লোকটা ঘুড়িটা তুলে নিয়ে সোয়ানের কাছে আসে। সে সোয়ানের ছাতাটার প্রশংসা করে বলে, তোমার ছাতাটা খুব সুন্দর, তুমি কি আমার সঙ্গে এটা ভাগ করে নিতে চাও? সোয়ান ভদ্রভাবে না বলে দেয়, না, আমার দেরি হয়ে গেছে, আমি স্কুলে যাচ্ছি। এরপর সে ঘুরে দেখে স্কুল একটু দূরে, কিন্তু প্রবল বৃষ্টির কারণে স্কুলের বাইরের চারপাশ ফাঁকা। এরপর ঘটে একটি ভয়ানক ঘটনা। দেখা যায় সোয়ানের ছাতাটা সম্পূর্ণ ভেঙে গেছে। তার ব্যাগ, জুতো আর জিনিসপত্র একটা নির্জন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। সোয়ানও সেখানে পড়ে আছে, আহত আর কাঁপতে কাঁপতে। নিজের শেষ শক্তিটুকু জড়ো করে সে ফোনটা হাতে নিয়ে সাহায্যের জন্য কাউকে কল করে। কিছুক্ষণ পর একটা অ্যাম্বুলেন্স আসে এবং তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। সোয়ানের মা যখন হাসপাতালে পৌঁছান তখন মেয়ের অবস্থা দেখে একেবারে ভেঙে পড়েন। সোয়ানের শরীর জখমে ভরে গেছে, যা তার ওপর চালানো নৃশংস নির্যাতনের প্রমাণ। সেই লোকটা শুধু আক্রমণ করেনি, বরং তাকে মারতে মারতে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। তবুও কোনো অলৌকিক কারণে সোয়ান এখনও বেঁচে আছে। ডাক্তাররা তার বাবা মাকে জানান মেয়েটিকে বাঁচাতে জরুরি অস্ত্রোপচার করতে হবে। অস্ত্রোপচারের পর ডাক্তাররা জানান কি কি ক্ষতি হয়েছে। সোয়ানকে বাঁচাতে হলে তার অন্ত্র আর মলদ্বারের বেশ বড় অংশ কেটে ফেলতে হয়েছে এবং সেখানে একটি কৃত্রিম মলদ্বার বসাতে হয়েছে। এখন থেকে তার বর্জ্য অপসারণের জন্য একটি অস্টমি ব্যাগ ব্যবহার করতে হবে। চিকিৎসকরা জানান সোয়ানকে তার বাকি জীবন এই অবস্থাতেই কাটাতে হবে। এই মর্মান্তিক ঘটনাটা তার বাবা মায়ের ওপর এক বিশাল বোঝা হয়ে নামে। তারা শোক আর ভবিষ্যতের অনিশ্চয়তার সঙ্গে লড়াই করতে থাকেন। অবশেষে সোয়ান যখন জ্ঞান ফিরে পায় তখন তার বাবা তাড়াতাড়ি তার পাশে চলে আসেন। সোয়ান বাবার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, তুমি আজ অফিসে যাওনি? মেয়ের মুখে এই প্রশ্ন শুনে বাবা অপরাধ বোধে ভরে যান। মনে হয় তিনি যেন মেয়ের পাশে থাকাটা ব্যর্থ হয়ে গেছেন। সোয়ান দুর্বর কণ্ঠে বলেন, যে লোকটা আমাকে আঘাত করেছিল তাকে ধরতে হবে। সে অনেকগুলো পকেটওয়ালা প্যান্ট পরেছিল। তখন তার বাবা তাকে বিশ্রাম নিতে বলেন, কিন্তু সোয়ান বলে, আমার ঘুম পাচ্ছে খুব, কিন্তু ভয় হচ্ছে যদি ঘুমিয়ে পড়ি তাহলে যা হয়েছে সব ভুলে যাব। তার মনের গভীরে সে শুধু চায় যেভাবেই হোক সেই লোকটিকে ধরা হোক। মাত্র ৮ বছর বয়স হলেও সোয়ানের উপলব্ধি আর মানসিক শক্তি তার বয়স ছাড়িয়ে গেছে। কয়েক মুহূর্ত পর সে ঘুমিয়ে পড়ে। তার বাবা তখন নিজেকে সামলাতে না পেরে কান্না চেপে রাখার চেষ্টা করতে করতে চুপচাপ হাসপাতালের ঘর থেকে বেরিয়ে আসেন। সোয়ানের কেবিনের বাইরে তার বাবা মাকে জানানো হয় যে পুলিশ অবশেষে সেই লোকটিকে শনাক্ত করতে পেরেছে যিনি তাদের মেয়ের ওপর এমন নিষ্ঠুর কাজ করেছিল। খবরটা শুনে সোয়ানের বাবা সঙ্গে সঙ্গে থানায় ছুটে যান যেন দ্রুত কিছু পদক্ষেপ নিতে পারেন। কিন্তু পুলিশ অফিসার তাকে জানান লোকটিকে গ্রেফতার করার জন্য এখনও যথেষ্ট প্রমাণ নেই এবং তাদের সামনে এগোতে হলে সোয়ানের সরাসরি বিবৃতি দরকার। সোয়ানের বাবা ঘটনাটা তার স্ত্রীর সঙ্গে ভাগ করে নেন, কিন্তু তখনই তার মা খুব রেগে যান। তিনি চান না যে তাদের মেয়ে আবার সেই ভয়ানক স্মৃতি মনে করে নতুন করে মানসিক আঘাত পাক। এই নিয়ে
নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে তীব্র তর্ক শুরু হয়। পরিষ্কার বোঝা যায় দুজনেই মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং যে দুঃস্বপ্ন তাদের মেয়েকে ঘিরে রেখেছে তা মোকাবেলা করতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলছেন। এই অস্থিরতার মধ্যেই এক পুলিশ অফিসার সোয়ানের বাবার কাছে এসে বলেন, আপনার মেয়ের সব খেলনা বাড়ি থেকে এনে দিন, বিশেষ করে যেগুলো ওর প্রিয়। এই অনুরোধে তিনি একটু অবাক হন। অফিসার ব্যাখ্যা করে বলেন, সোয়ানের সঙ্গে যিনি মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন তিনি এসব খেলনার কথা বলেছেন। বাবার কিছু না বুঝলেও মেয়ের জন্য যে কোনো কিছু করতে রাজি হয়ে তিনি বাড়িতে ফিরে যান। সেখানে তিনি সোয়ানের সবচেয়ে প্রিয় খেলনা কোকং নামে একটি পুতুল খুঁজে পান এবং তা সাবধানে নিয়ে আবার হাসপাতালে ফিরে আসেন। মনে মনে আশা করেন এটা মেয়েকে কিছুটা হলেও সাহায্য করবে। হাসপাতালে এক মহিলা মনোরোগ বিশেষজ্ঞ সোয়ানের চিকিৎসা শুরু করেন। তিনি প্রথমে খেলাধুলার মাধ্যমে সোয়ানের সঙ্গে বন্ধুত্ব তৈরি করার চেষ্টা করেন। কোকং পুতুলটা সোয়ানের হাতে দেওয়ার পর মেয়েটির মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে। ধীরে ধীরে সোয়ানের মন একটু শান্ত হতে থাকে। যখন সে কিছুটা স্বস্তি বোধ করে তখন মনোরোগ বিশেষজ্ঞ আলতো করে তাকে প্রশ্ন করতে শুরু করেন। পুলিশ অফিসাররা পুরো সেশনটি রেকর্ড করেন। এরপর মনোরোগ বিশেষজ্ঞ সোয়ানকে বিভিন্ন মানুষের ছবি দেখান। যখন সে সেই লোকটার ছবি দেখে যে তাকে এত কষ্ট দিয়েছিল তখনই সে চোখ বন্ধ করে ফেলে। স্পষ্ট বোঝা যায় সে তাকে চিনে ফেলেছে। এরপর তাকে আরও কিছু ছোট ছবির দল দেখানো হয় এবং বলা হয়, যাকে চিনেছে তাকেই দেখিয়ে দাও। কাঁপা হাতে অনেক কষ্টে সোয়ান তার আঙুল তুলে সেই দানবের দিকেই ইশারা করে যে তার জীবনটা ভেঙে দিয়েছিল। এই ইঙ্গিত পাওয়ার পর পুলিশ অবশেষে দায়ী লোকটিকে গ্রেফতার করার জন্য পর্যাপ্ত প্রমাণ হাতে পায়। যাওয়ার আগে মনোরোগ বিশেষজ্ঞ সোয়ানের বাবার সঙ্গে কথা বলেন। তিনি ব্যাখ্যা করে বলেন, সোয়ানের শরীরের পাশাপাশি তার মানসিক সুস্থতার জন্য সময়, সহানুভূতি আর পরিবারকে পাশে থাকা খুবই জরুরি। তিনি বাবার হাতে নিজের ভিজিটিং কার্ড দেন এবং বলেন, আপনারা চাইলে যে কোনো সময় যোগাযোগ করতে পারেন, আমরা পাশে থাকব। কিন্তু এই কথা শুনে সোয়ানের মা খুব রেগে যান। হতাশা আর অভিমানে তিনি সেই কার্ডটা কেড়ে নিয়ে মনোরোগ বিশেষজ্ঞের হাতে ফেরত দেন এবং বলেন যে তারা কোনো সাহায্য নিতে চান না। এই দিকে পুলিশ অবশেষে ধর্ষককে গ্রেফতার করতে সক্ষম হয় এবং এই খবর খুব দ্রুত মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়ে। সাংবাদিকরা হাসপাতালে ভিড় করতে শুরু করে। যখন সোয়ানের বাবা খবরটি শুনতে পান তখন তিনি চিন্তিত হয়ে পড়েন যে মিডিয়ার এই উন্মাদনা মেয়ের ক্ষতি করে ফেলতে পারে। তিনি দ্রুত হাসপাতালে ছুটে আসেন মেয়েকে রক্ষা করার দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে। হাসপাতালের কর্মীরা তখন সোয়ানকে অন্য এক ঘরে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু সাংবাদিকরাও পিছনে ছুটে আসে। অবস্থা খারাপ হতে দেখে সোয়ানের বাবা মেয়েকে কোলে তুলে নিয়ে হাসপাতালের এক নির্জন ওপরের ঘরে চলে যান। এদিকে সোয়ান আতঙ্কে কাঁপতে থাকে। সে কান্না ভেজা চোখে বাবার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, বাবা, আমি কি কিছু ভুল করেছি? তার বাবা তাকে আলতো করে জড়িয়ে ধরে বলেন, তুই কিছুই ভুল করনি, আর তাকে শান্ত করার চেষ্টা করেন। এই মুহূর্তেই হঠাৎ করে সোয়ানের বর্জ্য সংগ্রহের ব্যাগটা ফেটে যায় এবং বিছানার চারপাশে নোংরা ছড়িয়ে পড়ে। বাবা তাড়াতাড়ি পরিষ্কার করতে এগিয়ে যান এবং নতুন ব্যাগ লাগাতে কাপড় খুলে দেন। কিন্তু তখনই সোয়ান হঠাৎ ভয়াবহ মানসিক ধাক্কা খায়। সেই দিনের ঘটনার স্মৃতি আবার চোখের সামনে ভেসে ওঠে। সে চিৎকার করতে শুরু করে, ভয় আর আতঙ্কে পুরোপুরি ভেঙে পড়ে। প্রথমে তার বাবা কিছুই বুঝতে পারেন না, কিন্তু ধীরে ধীরে যখন সবটা উপলব্ধি করেন তখন কান্না চেপে রাখতে না পেরে পিছিয়ে যান। তার হৃদয় ভেঙে যায়, কারণ তিনি বুঝে যান সেই দানব শুধু শরীরের ক্ষতি করেনি, মেয়ের মনের গভীরে এমন এক ক্ষত রেখে গেছে যা কোনো ওষুধে সারবে না। সন্ধ্যায় যখন সোয়ানের বাবা আবার তার কেবিনে আসেন তখন তাকে দেখে সোয়ান দ্রুত একটা চাদর দিয়ে নিজের শরীর ঢেকে ফেলে। মেয়ের এই আচরণ দেখে তিনি থমকে যান, কিন্তু ধীরে ধীরে কাছে গিয়ে বলেন, তোর মা একটু অসুস্থ, তাই কিছু সময়ের জন্য তোকে দেখতে পারবে না, আর খুব শীঘ্রই তোর একটা ছোট ভাই হবে। সোয়ান কিছু না বলে চুপ করে থাকে, কোনো উত্তর দেয় না। তখন তার বাবা বুঝতে পারেন যে সকালে যা ঘটেছিল সেটাও সোয়ানকে ভয় পাইয়ে দিয়েছে। এই ভাবনায় তার হৃদয় ভেঙে যায়, কিন্তু তিনি নিজের কষ্টটা লুকিয়ে রাখার চেষ্টা করেন। তিনি মেয়েকে আস্তে করে বলেন, তোর মুখ লুকানোর কিছু নেই। কোনো উত্তর না পেয়ে তিনি চুপচাপ ঘর থেকে বেরিয়ে যান।
এদিকে হাসপাতালের বিল ধীরে ধীরে বাড়তে থাকে আর তা মেটাতে সোয়ানের বাবার অবস্থা খারাপ হতে থাকে। সাহায্যের জন্য মরিয়া হয়ে তিনি এক ঘনিষ্ঠ বন্ধুকে ফোন করেন, যিনি আগেও তার পাশে ছিলেন। বন্ধু তাকে আশ্বস্ত করেন, বলেন যে চাকরির দায়িত্ব নিয়ে চিন্তা করতে হবে না, যতদিন না পরিস্থিতি ভালো হয় ততদিন তিনি সব সামলে নেবেন। কয়েকদিন পর সোয়ানকে আক্রমণ করা লোকটির আদালতে শুনানি শুরু হয়। তাকে জিজ্ঞাসাবাদ করলে সে সমস্ত অভিযোগ অস্বীকার করে। সে বলে সে একটি নির্মাণ স্থলে কাজ করে এবং ঘটনার রাতে সে সেখানে পুরো রাত কাজ করেছে। সকালবেলা সে নেশাগ্রস্ত অবস্থায় ঘুমিয়ে পড়ে, তাই কি ঘটেছে সে কিছুই জানে না, এমনই দাবি করে সে। কিন্তু পুলিশ তার বিরুদ্ধে জোরালো প্রমাণ আদালতে উপস্থাপন করে। তারা জানায় সোয়ানির পোশাকে রক্তের দাগ পাওয়া গেছে এবং ঘটনাস্থলের মাটির নমুনা তার জুতার মাটির সঙ্গে মিলে গেছে। তখন সেই লোকটি দাবি করে তার জুতা চুরি হয়ে গিয়েছিল এবং অদ্ভুতভাবে পুলিশ তাকে গ্রেফতার করার আগেই সেই জুতা তার বাড়ির বাইরে পাওয়া যায়। সে দাবি করে পুলিশই তাকে ফাঁসিয়েছে। আদালতের ভেতরে উপস্থিত ছিলেন সোয়ানের বাবার সেই বন্ধু। লোকটার মুখে এসব মিথ্যে কথা শুনে তিনি খুব রেগে যান। রাগ সামলাতে না পেরে তিনি নিজের জুতা খুলে লোকটার দিকে ছুঁড়ে মারেন আর চিৎকার করে বলেন, তোমার নিজেরই মানুষ বলা উচিত না, লজ্জা হওয়া দরকার। পুলিশ হস্তক্ষেপ করলে আদালতে বিশৃঙ্খলা শুরু হয়ে যায়। অন্যদিকে সোয়ানের বাবা যখন হাসপাতালে যান তখন তিনি দেখেন কয়েকজন মানুষ কার্টুনের পোশাক পরে সোয়ানকে আনন্দ দিচ্ছে আর সোয়ান খুব খুশি হচ্ছে। আসলে ওই মানুষগুলো ছিলেন তার স্ত্রী, তার বন্ধু আর হাসপাতালের একজন নার্স। পুরো পরিকল্পনাটার ব্যবস্থা করেছিল সেই মনোরোগ বিশেষজ্ঞ, যিনি সোয়ানের কাছ থেকে বিবৃতি নিয়েছিলেন। পরে সোয়ানের মা আবার সেই মনোরোগ বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করেছিলেন আর পোশাকগুলো তিনিই ভাড়া করেছিলেন। পরে সোয়ানের বাবা যখন পোশাকের দোকানে ভাড়া দিতে যান তখন জিজ্ঞাসা করেন, একদিনের জন্য এই পোশাকের ভাড়া কত? দোকানদার বলেন $200। কিন্তু সোয়ানের বাবার কাছে এত টাকা ছিল না। তিনি জিজ্ঞাসা করেন, আমি কি কিস্তিতে টাকা দিতে পারবো? এই কথা শুনে দোকানদার বুঝে যান তার আর্থিক অবস্থা ভালো না। তিনি সহানুভূতির সঙ্গে বলেন, ঠিক আছে, তুমি কোকোমঙের একটা পোশাক নিয়ে যাও, কাজ শেষ হলে ফেরত দিও, টাকা লাগবে না। এরপর সোয়ানের বাবা কোকোমঙের পোশাক পরে তার ঘরে প্রবেশ করেন। সোয়ান তাকে দেখে আনন্দে চিৎকার করে ওঠে। সে দৌড়ে এসে কোকোমঙকে জড়িয়ে ধরে আর তার মুখ আনন্দে ঝলমাল করে ওঠে। পরদিন সকালে সেই মহিলা মনোরোগ বিশেষজ্ঞ এসে সোয়ানের সঙ্গে সময় কাটান। আলাপচারিতার মাঝখানে তিনি বলেন, তোমার গ্রীষ্মের ছুটি তো শেষ হতে চলেছে, স্কুলের নতুন ক্লাস শুরুর সময় এসে গেছে, তুমি কি আবার স্কুলে যেতে চাও? সোয়ান সরাসরি না বলে দেয়। সে ভাবে স্কুলে গেলে সবাই জেনে যাবে কি ঘটেছে। সেই ভাবনায় সে খুব লজ্জা পায় আর সবার মুখোমুখি হতে ভয় পায়। মনোরোগ বিশেষজ্ঞ জিজ্ঞাসা করেন, তুমি এখানে কেমন অনুভব করো? সোয়ান ধীরে ধীরে মুখ খুলে বলে, আমি অপরাধী মনে করি নিজেকে। মা বাবা অফিসে যেতে পারছে না আমার জন্য। আমি জানি হাসপাতালে অনেক বিল জমছে। আমি চাই না আমার জন্য তারা এত কষ্ট পাক। সোয়ান স্বীকার করে যে সে স্কুলকে অনেক মিস করছে, যদিও তার মনে ভয় রয়েছে সে হয়তো আর কোনোদিন স্কুলে ফিরতে পারবে না। 2 দিন পর সোয়ানকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। তার মা আর বাবা তাকে নিতে আসেন, কিন্তু সোয়ান এখনও তার বাবার দিকে তাকাতে এড়িয়ে চলে। গাড়িতে ওঠার সময় সোয়ানের বাবা তাদের মাঝখানে একটি পর্দা লাগিয়ে দেন, যেন সোয়ানের ভয় কিছুটা কমে। গাড়ি যখন ঘটনাস্থলের পাশ দিয়ে যাচ্ছিল তখন সোয়ানের শরীর আবার খারাপ হতে শুরু করে। তার অস্বস্তি বুঝে সোয়ানের বাবা তৎক্ষণাৎ গাড়ির গতি বাড়িয়ে দেন, যেন তারা দ্রুত ঘটনাস্থলের পাশ দিয়ে বেরিয়ে যেতে পারেন এবং সোয়ানকে আর বিরক্ত হতে না হয়। যখন তারা বাড়িতে পৌঁছায় সোয়ান গাড়ি থেকে নেমেই বমি করতে শুরু করে, কিন্তু ঠিক তখনই সোয়ান আর তার মা এমন কিছু লক্ষ্য করে যা মুহূর্তটিকে একটু আলাদা করে তোলে। তাদের দোকানের দেওয়ালে সোয়ানের বন্ধুরা অনেক মিষ্টি আর উৎসাহব্যঞ্জক বার্তা লিখে রেখে গেছে। সেই আন্তরিক বার্তাগুলো দেখে সোয়ানের মুখে আনন্দের ঝিলিক ছড়িয়ে পড়ে। পরের দিন সকালে সোয়ানের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ইয়ংতুক তার বাবার সঙ্গে দেখা করতে আসে। অপরাধবোধে ভুগে সে
সে কাঁদতে কাঁদতে বলে যদি সে সেদিন সোয়ানের সঙ্গে স্কুলে যেত তাহলে হয়তো এই ভয়ানক ঘটনা ঘটত না। সে অঝরে কাঁদতে থাকে। সোয়ানের বাবা তাকে ধীরে ধীরে সান্ত্বনা দেন, বোঝান যে এটা তার কোনো দোষ নয় এবং তাকে এমন দোষের বোঝা বইতে হবে না। এরপর সোয়ানের বন্ধুরা তাকে প্রচুর শুভেচ্ছা কার্ড পাঠায়, যা তার মধ্যে আবার স্কুলে ফেরার সাহস যোগায়। পরের দিন সকালে সোয়ান তার মাসির সঙ্গে স্কুলে যায়, কিন্তু স্কুলে গিয়ে সে তার অষ্টমী ব্যাগের জন্য অস্বস্তি অনুভব করতে থাকে। সে ভাবতে থাকে যদি বন্ধুরা এই ব্যাগ নিয়ে কিছু জিজ্ঞাসা করে তখন সে কি বলবে, কারণ তার কাছে ঠিকমতো ব্যাখ্যা করার মতো কিছু নেই। উপরন্তু সে লক্ষ্য করে যে বন্ধুরা তার দিকে একটু অদ্ভুতভাবে তাকাচ্ছে, যা তাকে আরও অস্বস্তিকর করে তোলে। ঠিক তখনই যখন সোয়ান খুব চাপে পড়ে যাচ্ছে, তার বাবা হঠাৎ কোকোমং পোশাক পরে স্কুলে চলে আসেন। বাবার উপস্থিতি সোয়ানকে ভীষণ উৎসাহিত করে এবং নতুন আত্মবিশ্বাস এনে দেয়। এরপর দিনগুলোতে সোয়ানের বাবা প্রতিদিন তাকে স্কুলে অনুসরণ করতে থাকেন, সবসময় কোকোমং পোশাক পরে থাকেন যাতে সোয়ান একা না বোধ করে। তিনি স্কুলের অধ্যক্ষের সাথেও কথা বলেন এবং অনুরোধ করেন যেন সোয়ানকে পুরুষ শিক্ষকদের কাছ থেকে একটু দূরে রাখা হয়, যাতে সে মানসিকভাবে স্বস্তি পায়। সোয়ানের দুশ্চিন্তা আরও কমিয়ে দিতে তার বাবা তাকে একটি আবর্জনার ব্যাগ কিনে দেন এবং সেটি চকলেট দিয়ে ভর্তি করে দেন। এইভাবে যদি তার বন্ধুরা ব্যাগ সম্পর্কে কিছু জিজ্ঞাসা করে তাহলে সে আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারে এই ব্যাগে শুধু খাবার রয়েছে। সোয়ানের বাবা নিশ্চিত করেন যাতে সোয়ান কখনো বিব্রত বা অপ্রস্তুত না হয়। পরের দিন যখন সোয়ান স্কুলে যায় তখন বন্ধুরা তাকে জিজ্ঞাসা করে তার কোমরের ব্যাগে কি আছে। সোয়ান আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দেয় ভিতরে চকলেট আছে। সে কিছু চকলেট বের করে তার বন্ধুদের সাথে ভাগ করে ইয়াংসুকের সঙ্গে স্কুলে যাওয়ার আগে। পুরো যাত্রা জুড়ে সোয়ানের বাবা, যিনি এখনও কোকোমং পোশাক পরে আছেন, তাকে হাসিয়ে আর উৎসাহ দিয়ে বলতে থাকেন যে তার বন্ধু তার সঙ্গে আছে। কিন্তু খুব শীঘ্রই সোয়ান বুঝতে পারে যে ওই পোশাকের ভেতর আসলে তার বাবা আছেন। সে বারবার কোকোমংয়ের সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু পোশাক সাড়া দেয় না। কৌতূহলী হয়ে সোয়ান কোকোমংকে তার মায়ের দোকানে নিয়ে যায় এবং জিজ্ঞাসা করে কোকোমং আসলে কি এই পোশাকের ভিতরে বাবা। সোয়ানের মা তখন মুখোশ খুলে দেন। দেখা যায় তার বাবা স্যুটের ভেতরই গরমে ঘামে ভিজে আছেন। বাবাকে এমন অবস্থায় দেখে সোয়ান আলতো করে তার কাছে যায় এবং তার মুখের ঘাম মুছে দেয়। সেই সময় সোয়ান আর তার বাবার মধ্যে মানসিক দূরত্ব একটু কমতে শুরু করে এবং তারা আবার একে অপরের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। এরপর একজন পুলিশ অফিসার সোয়ানের বাবাকে ডেকে নিয়ে এসে বলেন যে ধর্ষকের বিরুদ্ধে মামলা দুর্বল হয়ে পড়ছে। অফিসার জানায় ধর্ষক নিজেকে শারীরিক বা মানসিকভাবে অস্থির দাবি করেছে আর সেই কারণে সে একটি আবেদন করেছে। এর মানে হল সোয়ানকে এখন আদালতে সাক্ষ্য দিতে হবে। সোয়ানের বাবা জানেন এটা তার মেয়ের জন্য সঠিক পথ নয়, কিন্তু আর কোনো বিকল্প না থাকায় সোয়ানের বাবা ধর্ষকের সঙ্গে দেখা করতে কারাগারে যান। ওই ব্যক্তি সোয়ানের বাবাকে বলে সে নির্দোষ এবং দাবি করে যে কেবল একটা প্রাণী এমন অপরাধ করতে পারে। তবে পরের নিঃশ্বাসে সে একটি আপসের প্রস্তাব দেয়। সে বলে যদিও এখন তার কাছে কোনো টাকা নেই, তবুও জেল থেকে মুক্তি পাওয়ার পর সে সোয়ানের বাবাকে যত খুশি টাকা দেবে। সোয়ানের বাবা তার কথা শুনে বুঝতে পারেন যে লোকটি সবকিছু মনে রেখেছে এবং স্মৃতি নিয়ে মিথ্যা বলছে। তখন ধর্ষক সোয়ানের বাবাকে হুমকি দিতে শুরু করে, বলে যে শীঘ্রই জেল থেকে বের হয়ে এসে তার অপরাধ আবার করবে। ধর্ষকের কথায় সোয়ানের বাবা রেগে যান এবং রাগে চেয়ার দিয়ে জেলের কাঁচ ভাঙতে শুরু করেন। পরের দৃশ্যে আমরা আদালত দেখি, যেখানে ধর্ষককে আবার হাজির করা হয়। এবার সোয়ানকেও সাক্ষ্য দেওয়ার জন্য ডাকা হয়। সে ধর্ষককে চিনে ফেলে এবং আদালত তাকে দোষী ঘোষণা করে। তবে জঘন্য অপরাধ সত্ত্বেও ধর্ষককে মাত্র 12 বছরের কারাদণ্ড দেওয়া হয়। এই সিদ্ধান্ত আদালত কক্ষে উপস্থিত সকলকে ক্ষুব্ধ করে তোলে এবং সোয়ানের বাবা ক্রোধে ধর্ষককে হত্যা করার জন্য এগিয়ে যান। কিন্তু যখন সে ধর্ষকের কাছে যেতে শুরু করে তখন সোয়ান এগিয়ে এসে তার বাবাকে ধরে বাড়ি ফিরে যাওয়ার জন্য অনুরোধ করে। তার বাবা আবেগে আপ্লুত হয়ে থেমে যান এবং তার মেয়েকে শক্ত করে জড়িয়ে ধরেন। কয়েক মাস পরে আমরা দেখতে পাই সোয়ানের মা একটি সন্তানের জন্ম দিয়েছেন এবং সোয়ানের এখন একটি ভাই আছে। তাকে দেখে তিনি খুব খুশি এবং সবকিছু স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে বলে মনে হচ্ছে। তবে দৃশ্য তো বাস্তবতা ভিন্ন। সোয়ান
প্রায়ই ক্লাস শেষ হওয়ার আগেই স্কুল ছেড়ে চলে যায়, কারণ সে এখনও সেই মর্মান্তিক ঘটনাটি ভুলতে পারেনি। তা সত্ত্বেও তার ভাইয়ের আগমন তাকে নতুন করে আশার আলো এবং বেঁচে থাকার কারণ জুগিয়েছে। এই গল্পটি কিছু ব্যক্তির গভীর যন্ত্রণার কথা তুলে ধরে, এমন একটি যন্ত্রণা যা তাদের সারা জীবন ধরে মনে থাকে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে জানাতে ভুলো না তুমি কোন ধরনের মুভি রিভিউ চাও। ধন্যবাদ, আবার দেখা হবে। বাই।